Good mornings and most welcome in your favorite YouTube channel, Simplified Biology. And today in this class, the topic of our discussions is C4 pathway or Hatch and Slack cycle. Actually, already I explained in my last videos that there are three defined modes of carbon assimilations. One is Calvin cycle or C3 pathway, where the reaction starts by the acceptance of the carbon dioxide by ribulose 1,5-biphosphates. Then another mode of carbon assimilations process is CAM or Crassulacean acid metabolisms, which is found in most of the desert plants belongs to the Crassulaceae family like cactus, bryophyllum, etc. And today in this class the topic is C4 pathway or Hatch and Slack cycle. This is another method of carbon assimilations process in which the reaction starts by the acceptance of carbon dioxides by phosphoanol pyruvic acids or PEP. My friends, এখানে মনে রাখতে হবে যে carbon assimilations যেটা process, carbon assimilation means here carbon dioxides finally get reduced into carbohydrates. এই যেটা কার্বন অ্যাসিমিলেশন প্রসেস, এখানে শুধুমাত্র যেটা C3 পাথওয়ে অর দ্য ক্যালভিন সাইকেল, সেখানে কার্বন ডাইঅক্সাইড ক্যান এন্টার ডাইরেক্টলি ইনটু দি ক্যালভিন সাইকেল, বাট in CAM as well as in C4 pathway or Hatch and Slack cycle, carbon dioxide never enter into the Calvin cycle directly. এখানে কার্বন ডাইঅক্সাইড ক্যালভিন সাইকেলে এন্টার করার আগে, তার আগে অ্যাকচুয়ালি রিয়াকশনটা স্টার্ট হয় বাই দ্য অ্যাকসেপ্টেন্স অফ কার্বন ডাইঅক্সাইড বাই অ্যানাদার কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর that is known as phosphoanol pyruvic acids. So in both CAM, that means Crassulacean acid metabolism, and Hatch and Slack cycle যেটা নিয়ে আজকে আমরা স্টাডি করছি বা পড়ব, এই দু ধরনের যেটা কার্বন অ্যাসিমিলেশন প্রসেস, সেখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে দুটা কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর থাকে। একটা হচ্ছে ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর, দিস ইজ নোন অ্যাজ ফসফোঅ্যানল পাইরুভিক অ্যাসিড অর সিম্পলি পেপা বা পেপ, এবং সেকেন্ড কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর হচ্ছে ক্যালভিন সাইকেল, অর্থাৎ ক্যালভিন সাইকেলের মধ্যে যেটা রাইবোলোস 1,5-biphosphates. সো দিস ইজ দ্য ক্যালভিন সাইকেল অর দ্য C3 pathway which is actual biosynthetic phase of the dark reaction, যেখানে অ্যাকচুয়ালি কি হবে, কার্বন ডাইঅক্সাইড সেটা রিডিউসড হয়ে সেটা কিসে কনভার্ট হবে ইনটু দ্য হেক্সোস সুগার বা গ্লুকোজ। ওকে, সো এই কথাটা অবশ্যই মনে রাখবে যে ইন বোথ ক্যাম অ্যান্ড হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেল, কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের এখানে দুবার অ্যাকসেপ্টেন্স হয়। একটা হচ্ছে ইনিশিয়াল অ্যাকসেপ্টরস থাকে পিএপি এ, আর একটা সেকেন্ডারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টরস থাকে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডস। নাও, এখন এই সাইকেলটার নাম কেন হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেল হলো, আর কেনই বা এই সাইকেলটাকে আমরা C4 পাথওয়ে বলছি? অ্যাকচুয়ালি টু অস্ট্রেলিয়ান বোটানিস্ট হ্যাচ অ্যান্ড স্ল্যাক ইন 1966 they discovered this methods of carbon assimilations process in sugar canes, in maize, etc. That's why this carbon assimilations reaction process is popularly known as Hatch and Slack cycle. Carbon assimilation process is nothing but it is actually a cyclic reduction reaction process of carbon dioxides. Okay, এবং এই যেটা প্রসেস, এই ডার্ক রিয়াকশনটাকে কেন C4 পাথওয়ে বলা হচ্ছে, কারণ এখানে যেটা ইনিশিয়াল যেটা রিয়াকশন, অ্যাকচুয়ালি এই যেটা C4 পাথওয়ে বা হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেল, এই রিয়াকশনটা যে স্টার্ট হচ্ছে বাই দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য কার্বন ডাইঅক্সাইড বাই দি ফসফোঅ্যানল পাইরুভিক অ্যাসিডস, এবং রিয়াকশনের শুরুতে যেটা ফার্স্ট ফর্ম প্রোডাক্ট সেটা তৈরি হচ্ছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডস। So after fixation of the carbon dioxide in these types of carbon assimilation reaction process, the first form product এখানে তৈরি হচ্ছে কি oxaloacetic acids, which is a 4 carbon compound.
That's why this hatch and slack cycle is also known as C4 pathway. আর আমরা যেমন C3 প্লান্টসের মধ্যে দেখেছি, সেখানে অ্যাকচুয়ালি যেটা ডার্ক রিয়াকশন, সেখানে আফটার ফিক্সেশনস অফ দি কার্বন ডাইঅক্সাইড ফার্স্ট ফর্ম প্রোডাক্টটা যেটা ছিল সেটা কিন্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড না হয়ে সেটা কি ছিল, সেখানে সেখানে ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে একটা 3 কার্বন কম্পাউন্ড, আর তার জন্য ওই প্লান্টসগুলিকে বলা হতো C3 প্লান্টস। ওকে, আর এখানে সুগার ক্যান, মেইজ, অ্যামারেন্থাস, এই প্লান্টসগুলিকে বলা হয় C4 প্লান্টস। কারণ এগুলির মধ্যে কি হয়, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের পর অ্যাজ ফার্স্ট প্রোডাক্ট হিসাবে যেটা কম্পাউন্ডস তৈরি হচ্ছে এখানে, সেটা অ্যাকচুয়ালি 4 কার্বন কম্পাউন্ডস কল দি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডস। এখন ব্যাপার হলো যে এই যেটা C4 পাথওয়ে বা এখানে যেটা আমরা রিয়াকশন একটা সাইকেল আমরা দেখছি, ইনফ্যাক্ট এখানে দুটা রিয়াকশন সাইকেল আছে, একটা C4 সাইকেল আর একটা আমরা ক্যালভিন সাইকেলস পাচ্ছি। এই যেটা এই ধরনের যেটা একটা কার্বন অ্যাসিমিলেশন প্রসেস, এটা কি ধরনের প্লান্টসের মধ্যে হয়ে থাকে? অল্প আগেই কিন্তু আমি ডেসক্রাইব করেছি যে এগুলি কি ধরনের প্লান্টসের মধ্যে হয়, মেইজ, সুগার ক্যান, অ্যামারেন্থাস এক্সেট্রা। ওকে, তো প্লান্টসগুলিকে বলা হয় কি C4 প্লান্টস। এখন জানতে হবে যে C3 প্লান্টস এবং C4 যেগুলি প্লান্টস, তার যেটা লিফ, পাতা, সেই লিফের যেটা ইন্টারনাল স্ট্রাকচারস, তার মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স আছে। যেমন এটা হচ্ছে হিবিস্কাস, চায়না রোজ, এর যেটা লিফ, এর লিফের যেটা ইন্টারনাল স্ট্রাকচারস, সেটা কিন্তু মেইজ, সুগার ক্যান, অ্যামারেন্থাস অর্থাৎ যেগুলি C4 প্ল্যান্টস, তার ইন্টারনাল স্ট্রাকচারের সঙ্গে কিন্তু ম্যাচ করবে না। দিস ইজ এ C3 প্ল্যান্টস। এটা একটা C3 প্ল্যান্টস। এই প্লান্টসটার মধ্যে যখন ফটোসিনথেসিস রিয়াকশন হয়, তখন কার্বন ডাই অক্সাইডটা ডাইরেক্ট কোথায় এন্টার করে যায়, সেটা ক্যালভিন রিয়াকশনে এন্টার করে যায়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড রিয়াকশনটা এখানে ডার্ক রিয়াকশনটা স্টার্টই হয় বাই দ্য অ্যাকসেপ্টেন্স অফ কার্বন ডাই অক্সাইড ডাইরেক্টলি বাই রাইবোলোস 1,5 বাইফসফেট। কিন্তু C4 প্ল্যান্টসের মধ্যে কি হয়, রিয়াকশনটা স্টার্ট হয় বাই দ্য অ্যাকসেপ্টেন্স অফ কার্বন ডাই অক্সাইড নট বাই রাইবোলোস 1,5 বাইফসফেট ডাইরেক্টলি বাট বাই PEPA। প্রথমে এ অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে কি তৈরি করবে, ম্যালিক অ্যাসিড, তারপরে ম্যালিক অ্যাসিডটা ইউজ হবে অ্যাজ এ সোর্স অফ কার্বন ডাই অক্সাইড ফর দ্য ক্যালভিন রিয়াকশন। ম্যালিক অ্যাসিড থেকে যেটা কার্বন ডাই অক্সাইড রিলিজড হবে, সেটা অ্যাকচুয়ালি ব্যবহার হবে কোথায়, ইন দ্য ক্যালভিন রিয়াকশনস। কাজে এখানে দুবার অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইড কি হয়, ফিক্সেশনস হয়। বাট ইন C3 প্ল্যান্টস এখানে কার্বন ডাই অক্সাইডের ফিক্সেশন কিন্তু একবারই হয় বাই দি রাইবোলোস 1,5 বাইফসফেটস। তো C3 প্লান্টস এর যেটা লিফ অ্যানাটমি আর C4 প্লান্টসের লিফ অ্যানাটমির মধ্যে কিছু পার্থক্য আছে। তো প্রথমে আমরা দেখে নেই যে C3 লিভস আর C4 লিভস, এই দু ধরনের প্লান্টসের লিফের ভিতরে স্ট্রাকচারে কি ডিফারেন্স আমরা পাচ্ছি। তো এখানে যেটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, এটা হচ্ছে C3 লিভস, এটা এটা তার আপার ইপিডার্মিস, আর এটা হচ্ছে তার লোয়ার ইপিডার্মিস। এখানে ডায়াগ্রামে দেখানো হয়েছে দিস ইজ দ্য আপার ইপিডার্মিস, যেটা আমি এখানে বলছি আপার ইপিডার্মিস, আর এটা হচ্ছে তার কি লোয়ার ইপিডার্মিস। এবং এই আপার আর লোয়ার যেটা ইপিডার্মিস অর্থাৎ যেটা স্কিন, তার মাঝখানে থাকা অর্থাৎ পাতার যে লিফ, এই লিফের ভিতরে থাকা যেগুলি অ্যাকচুয়াল যেগুলি ফটোসিনথেটিক সেলস, যেগুলি দিয়ে সালোক সংশ্লেষণটা হবে, সেই সেলসগুলি হচ্ছে এইগুলি। অর্থাৎ এই যেটা C3 লিভস, এই পাতার ভিতরে থাকা যেগুলি ফটোসিনথেটিক সেলস, সেই ফটোসিনথেটিক সেলসগুলিকে বলা হয় মেসোফিল সেলস। সো দিজ আর অ্যাকচুয়ালি গ্রিন কালার্ড, কারণ এগুলির মধ্যে কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে। তো এইগুলি অ্যাকচুয়ালি লিফের কি ফটোসিনথেটিক সেলস, যেগুলির মধ্যে সালোক সংশ্লেষণ বিক্রিয়াগুলি হয়। এবং C3 প্লান্টস যেগুলি আছে, তার যেটা লিফ, এর মধ্যে দু ধরনের আমরা ফটোসিনথেটিক সেলস পাই। ওকে,
এগুলিকে একসঙ্গে বলা হয় মেসোফিল। এগুলি অ্যাকচুয়ালি গ্রিন প্যারেনকাইমা সেলস। তার মধ্যে জাস্ট যেটা আপার ইপিডার্মিস এর উপরের যেটা স্কিন, জাস্ট এটা ঠিক আপার ইপিডার্মিসের নিচেই থাকা যেগুলি ফটোসিনথেটিক সেলস, সেগুলি কলামনার হয়, অর্থাৎ স্তম্ভ আকৃতির হয় আর খুব কম্প্যাক্ট ভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে। তো এই ধরনের মেসোফিল সেলের টিস্যুটাকে বলা হয় পেলিসেট প্যারেনকাইমা। কিন্তু নিচের দিকে অর্থাৎ টুয়ার্ডস দ্য লোয়ার ইপিডার্মিস, এখানে যে প্যারেনকাইমা সেলসগুলি থাকে বা মেসোফিল সেলসগুলি থাকে সেগুলি সাধারণত ডিফারেন্ট শেপের হতে পারে, ওভেল, স্ফেরিক্যাল, এবং তাদের মাঝে যথেষ্ট ইন্টারসেলুলার স্পেস থাকে, অল্প লুজ ভাবে এগুলি অ্যারেঞ্জড হয়ে থাকে। তো নিচের দিকে থাকা মেসোফিল টিস্যুটাকে বলা হয় স্পঞ্জি মেসোফিল, উপরে এগুলিকে বলা হয় পেলিসেট মেসোফিলস। এগুলি পেলিসেট মেসোফিল, এগুলি স্পঞ্জি মেসোফিল। সো মাই ফ্রেন্ডস কিপ রিমেম্বার দ্যাট ইন C3 প্লান্টস সেখানে দু ধরনের আমরা মেসোফিল পাচ্ছি। জাস্ট আপার যেটা ইপিডার্মিস এর ভিতরে, ঠিক এর নিচে, কারণ কি লিফের আপার অ্যান্ড লোয়ার ইপিডার্মিসের মাঝখানে অর্থাৎ এই পাতাটার ভিতরে কি আছে, ভিতরে এই সেলসগুলি আছে। তো তার মধ্যে এগুলি হচ্ছে পেলিসেট মেসোফিল আর নিচের দিকে থাকে এগুলি স্পঞ্জি মেসোফিল। এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, দিজ আর অ্যাকচুয়ালি ভেইনস। পাতার মধ্যে থাকা এগুলি ভেইনস। ভেইনস আর নাথিং বাট দিজ আর অ্যাকচুয়ালি ভাস্কুলার বান্ডেলস। এগুলা ভাস্কুলার বান্ডেল, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম টিস্যুস, এগুলি ভেইনস। তো এটা হচ্ছে একটা ভেইনস, এটা একটা ভেইন, যেরকম এখানে এখানে এটা একটা ভেইন গেছে, তো এটা একটা ভেইন। এবং দেখা যায় যে পাতার মধ্যে থাকা এই যে ভেইনসগুলি আছে, এই ভেইনগুলি অ্যাকচুয়ালি জাইলেম অ্যান্ড ফ্লোয়েম টিস্যু, যেগুলির উপরে একটা শীট থাকে। অর্থাৎ প্রত্যেকটা ভেইনসের উপরে কি আছে, একটা প্যারেনকাইমা টিস্যুর একটা শীট আছে। আর প্যারেনকাইমা টিস্যুর এই শীটটাকে বলা হয় বান্ডেল শীটস। এবং এই বান্ডেল শীটটা বিশেষ ধরনের যে প্যারেনকাইমা সেলস দিয়ে তৈরি, সেই সেলসগুলিকে বলা হয় বান্ডেল শীট সেলস। ওকে, তো মনে থাকবে এটা যে এটা C3 লিভস এর যে ভেইনসগুলি আছে, এই ভেইনসগুলির উপরে কি থাকে, একটা বিশেষ ধরনের প্যারেনকাইমা টিস্যু শীট একটা পাবে তুমি। আর সেই শীটটা যে সেলসগুলি দিয়ে তৈরি হয়, সেই সেলসগুলিকে বলা হয় বান্ডেল শীট সেলস। ওকে, এবার আমরা চলে আসি C4 লিভস। এটা তো C3। C4 লিভস এর যেমন এক্সাম্পলস হচ্ছে মেইজ, সুগার ক্যান হতে পারে। এরকম লিফের ইন্টারনাল স্ট্রাকচারটাকে যখন আমরা স্টাডি করি, তখন অল্প আমরা ডিফারেন্স এখানে পাচ্ছি। কি ডিফারেন্স? যে C4 যেগুলি লিভস, সেখানে এরকম দু ধরনের আমরা মেসোফিল পাচ্ছি না। এখানে যেমন পেলিসেড বা স্পঞ্জি মেসোফিল পাচ্ছে, এখানে সেরকম থাকে না। ওকে, আর আরেকটা কথা মনে রাখতে হবে যে C3 লিভসের যেটা আপার ইপিডার্মিস, আপার যেটা ইপিডার্মিস, এখানে কোনো স্টোমাটা থাকবে না। আপার এপিডার্মিসটা, এর মধ্যে কোনো পারফোরেশন নেই, এর মধ্যে কোনো স্টোমাটা থাকে না। স্টোমাটা আর প্রেজেন্স ইন দ্য লোয়ার ইপিডার্মিস, নিচের দিকে থাকে এই যে স্টোমাটা, লোয়ার ইপিডার্মিস। আপার ইপিডার্মিসে কোথাও আমরা স্টোমাটাল পোর পাবো না। কিন্তু ইন C4 লিভস আমরা আপার আর লোয়ার ইপিডার্মিস দুই জায়গাতেই আমরা স্টোমাটাল পোর্স পাবো। আচ্ছা, এটা একটা গেল ডিফারেন্স। মেজর যেটা ডিফারেন্স সেটা আমি বলছি, সেটা হচ্ছে ইন C4 লিভস অর্থাৎ যেটা সুগার ক্যান লিভস, সেই তার মধ্যে যে ভেইনসগুলি আছে, যেমন এখানে ভেইনসগুলি আছে, তো সুগার ক্যান লিভসের মধ্যে যে ভেইনসগুলি আছে, সেই ভেইনগুলির উপরেও কিন্তু মেসোফিল সেলের যেটা বান্ডেল শীট সেলের একটা কি থাকে, শীটস থাকে, সেখানেও শীট থাকবে। এখানেও যেমন আমরা দেখেছি যে ভাস্কুলার বান্ডেলের উপরে একটা প্যারেনকাইমা টিস্যুর শীট একটা আছে, এখানেও তাই আছে। দিজ আর দ্য ভেইনস অ্যাকচুয়ালি, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম টিস্যুস, তার উপরে এরকম বান্ডেল শীট সেলের কি আছে, একটা শীট আছে। কিন্তু যে একটা স্পেশাল স্ট্রাকচার যেটা আমরা পাই ইন দ্য লিভস অফ C4 প্ল্যান্টস, সেটা হচ্ছে এই সমস্ত প্ল্যান্টসের ক্ষেত্রে কি হয়, পাতার ভিতরে থাকা যেগুলি মেসোফিল সেলস, সেগুলি বান্ডেল শীট সেলসগুলি চারদিকে এরকম একটা রিং সদৃশ, লাইক এ রিং এর মতন চারদিকে এগুলি অ্যারেঞ্জড হয়ে যায়। কাজে এখানে ডাবল শীটস আছে। যেটা C3 লিভস যেটা আছে, তার ভেইনসের উপরে একটা শুধু একটাই শীটস থাকে, দ্যাট ইজ দ্য বান্ডেল শীটস। কিন্তু ইন C4 প্ল্যান্টস সেখানে যেটা ভাস্কুলার বান্ডেল বা ভেইনস, তার উপরে দুটা শীটস থাকে।
একটা তো ইনার শিটটা হচ্ছে অ্যাকচুয়ালি বান্ডেল শিটস, যেটা বান্ডেল শিট সেলস আছে, আর বান্ডেল শিটের বাইরে থাকে ম্যাসোফিল সেলের একটা শিট। এই ম্যাসোফিল সেলসগুলি এমনভাবে বান্ডেল শিটটাকে বাইরের থেকে আবৃত করে রাখে যে ইট লুকস লাইক এ রিং। এই জন্য এই বিশেষ ধরনের যেটা লিফ অ্যানাটমি আমরা পাচ্ছি, যেটা স্পেশাল স্ট্রাকচার আমরা পাচ্ছি ইন দ্য লিভস অফ C4 প্ল্যান্টস লাইক মেইজ, অ্যামারেন্থাস এক্সেট্রা, where the spongy mesophyll cells is clustered in a ring around the leaf veins outside the bundle sheet cells. ওকে, সো এই জন্য এই ধরনের লিভ অ্যানাটমিটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। ইন জার্মান ল্যাঙ্গুয়েজ ক্রাঞ্চ মিনস রিং। আমরা যখনই একটা সুগার ক্যান বা অ্যামারেন্থাস বা মেইজ এগুলি লিফের ইন্টারনাল স্ট্রাকচারটাকে যখনই আমরা মাইক্রোস্কোপে স্টাডি করব, আমরা নিজেরাই দেখতে পারবো যে মাইক্রোস্কোপে যখন আমরা দেখব লিফ একটা সেকশন করে দেখব যে এটা তার ভাস্কুলার বান্ডেলস, অর্থাৎ এগুলি তার ভেইনস, তার চারপাশে কি আছে, এই সেলসগুলি অ্যাকচুয়ালি বান্ডেল শিট সেলস, আর তাকে ঘিরে থাকে এরকম রিং সদৃশ, লাইক এ রিং, এরকম স্পেশাল মেসোফিল সেলস, কাজে এগুলি হচ্ছে মেসোফিল সেলস। তখন তাহলে এখানে অ্যাকচুয়ালি দুটো আমরা শিট পাচ্ছি, একটা হচ্ছে বান্ডেল শিটস, আর সেটাকে চতুর্দিক থেকে একেবারে রিংয়ের মতন ঘিরে থাকা এগুলি কি থাকে, ম্যাসোফিল সেলস আছে। তো যেহেতু এখানে ম্যাসোফিল সেলসগুলি এগুলি অ্যাকচুয়ালি রিমেইন অ্যারেঞ্জড ইন এ রিং অ্যারাউন্ড দ্য লিভ ভেন্স আউটসাইড দ্য বান্ডেল শিটস, দ্যাটস ওয়াই দিস টাইপ অফ লিভ অ্যানাটমি ইজ নোন অ্যাজ দি ক্রাঞ্চ অ্যানাটমি। প্রশ্ন এসে থাকে হোয়াট ইজ ক্রাঞ্চ অ্যানাটমি, কোশ্চেন এসে থাকে কি ধরনের লিভসের মধ্যে আমরা ক্রাঞ্চ অ্যানাটমি পাবো, সেটা হচ্ছে C4 প্ল্যান্টস লাইক মেইজ, সুগার ক্যান এক্সেট্রা। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে যেটা আমি আগেও বলেছিলাম যে দুজন অস্ট্রেলিয়ান বটানিস্ট, একজন কি ছিলেন হ্যাচ আর একজন ছিলেন স্ল্যাক, ইন 1966 they actually discovered that there are two types of chloroplast in C4 leaves like in sugar canes. তারাই এটা কিন্তু প্রথম খোঁজ করেছিলেন যে এই ধরনের যেগুলি C4 leaves এগুলির মধ্যে দু ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে। অবশ্যই এখানে মনে রাখতে হবে C3 লিভস যেগুলি আছে এগুলি সেলসগুলি আলাদা ধরনের হতে পারে, ফটোসিনথেটিক সেলসগুলি দু ধরনের হতে পারে, কিন্তু এর ভিতরে থাকা ক্লোরোপ্লাস্টগুলি কিন্তু আকার আকৃতিতে, তার ভিতরের যেটা এনজাইম কন্টেন্টস, তার যেটা ফাংশনস সব কিন্তু একই থাকে, সিমিলার কাইন্ডস, ওয়ান কাইন্ড অফ ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় এখানে। কিন্তু ইন C4 লিভস এখানে দু ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, দু ধরনের প্লাস্টিডস আছে এখানে। কি কি সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ প্লাস্টিডস রেস্ট্রিক্টেড টু দ্য বান্ডেল শিট সেলস। এখানে ঠিক প্রত্যেকটা ভেইনের চারদিকে যেটা ইনার যেটা শিট, এখানে যে সেলসগুলি আমরা দেখতে পাচ্ছি ভিতরের যে সেলসগুলি, এই সেলসগুলি এগুলির মধ্যে এক বিশেষ ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, আর সেই ক্লোরোপ্লাস্টগুলিকে বলা হয় বান্ডেল শিট ক্লোরোপ্লাস্ট, যেগুলি আকারে অল্প বড় হয়, উইদাউট গ্র্যানা, এগুলির মধ্যে বিশেষ কোনো গ্র্যানা থাকে না, তাই এই ক্লোরোপ্লাস্টগুলিকে বলা হয় এ গ্র্যানাল ক্লোরোপ্লাস্ট, অ্যান্ড আর রিচ ইন সুগার অর স্টার্চ গ্রেনস, প্রচুর পরিমাণে স্টার্চ এগুলির মধ্যে আমরা স্টোরড অবস্থাতে পাই, জমা হয়ে থাকে। অ্যান্ড এর সাথে একটা কথা মনে রাখতে হবে, এই যে অল্প আগে যে আমি সাইকেলটা দেখালাম যে হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেল, যেটা নিয়ে আজকের আমাদের ক্লাস হচ্ছে, সেখানে ক্যালভিন সাইকেলটা, অর্থাৎ যেখানে অ্যাকচুয়াল বায়োসিনথেটিক ফেস, যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজে কনভার্ট হবে, এই ক্যালভিন রিয়াকশনটা কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র বান্ডেল সিট সেলের ক্লোরোপ্লাস্টের মধ্যেই হয়ে থাকে। সো আমি আবার বলছি যে বান্ডেল শিট সেলস যেগুলি আছে এর ভিতরে পাওয়া ক্লোরোপ্লাস্টগুলি এক বিশেষ ধরনের হয়, যেগুলি আকারে বড় হয়, যার মধ্যে ক্যালভিন রিয়াকশনস হবে, যেগুলির ভিতরে কোনো গ্র্যানা হয় না, তাই এগুলিকে বলা হয় এ গ্র্যানাল ক্লোরোপ্লাস্ট অ্যান্ড আর রিচ ইন স্টার্চ গ্রেনস। আর এই যে ম্যাসোফিল সেল যেগুলি বান্ডেল শিট সেলসগুলোকে ঘিরে আছে, রিমেন অ্যারেঞ্জড ইন রিং ফর্মস অ্যারাউন্ড দ্য বান্ডেল শিটস, এই ম্যাসোফিল সেলগুলির ক্লোরোপ্লাস্টটা আরেক ধরনের হয়, সেগুলি আকারে ছোট হয়, দে আর স্মলার, কন্টেইন টিপিক্যাল গ্র্যানা কল দি গ্র্যানাল ক্লোরোপ্লাস্ট বাট কন্টেইন নো স্টার্চ, এগুলির মধ্যে কোনো স্টার্চ আমরা পাচ্ছি না। এবং
এই যে আমি বলেছিলাম অল্প আগেই হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেলে, যেখানে কার্বন ডাইঅক্সাইডটা অ্যাকচুয়ালি ইনিশিয়াল যেটা ওর অ্যাকসেপ্টর, সেটা কিন্তু রাইবোলোস 1,5 বাইফসফেট না হয়ে কি হয়, ফসফো অ্যানল পাইরুভিক অ্যাসিড। তো কার্বন ডাইঅক্সাইডের যেটা ইনিশিয়াল অ্যাকসেপ্টর ফসফো অ্যানল পাইরুভিক অ্যাসিড, এই ইনিশিয়াল অ্যাকসেপ্টর কোথায় পাওয়া যায়? এগুলি পাওয়া যায় ইন দা অ্যাকচুয়ালি ম্যাসোফিল সেল, এই সেলগুলির মধ্যে পাওয়া যায়। কাজেই এখানে যেটা কার্বন অ্যাসিমিলেশন যেটা প্রসেস, সেখানে ফার্স্ট রিয়াকশনটা স্টার্ট হয় বাই দ্য অ্যাকসেপ্টেন্স অফ কার্বন ডাইঅক্সাইড, by acceptance of carbon dioxide by phosphoenol pyruvic acids in the mesophyll cells। এই সেলগুলির মধ্যে অ্যাকচুয়ালি রিয়াকশনটা স্টার্ট হয়। তারপর এই সেলসগুলির মধ্যে কি তৈরি হয়? আফটার কার্বন অ্যাসিমিলেশনস এই সেলসগুলির মধ্যে তৈরি হবে ম্যালিক অ্যাসিডস। তারপর সেই ম্যালিক অ্যাসিড কোথায় পাস হয়? ইনটু দ্য বান্ডেল শিট সেলস, এই সেলগুলোতে চলে আসবে। বান্ডেল শিট সেলের পরে কি করবে? এই ম্যালিক অ্যাসিডটাকে ইউজ করবে অ্যাজ দ্য সোর্স অফ কার্বন ডাইঅক্সাইডস। সো এটা মনে রাখতে হবে, এখানে কার্বন ডাইঅক্সাইডের যেটা প্রাইমারি অ্যাকসেপ্টেন্স, এখানে যেটা কার্বন ফিক্সেশন যেটা প্রসেস, সেটা কিন্তু ডাইরেক্ট বান্ডেল শিট সেলে হয় না, বরঞ্চ এখানে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রসেসটা প্রথমে স্টার্ট হয় কোথায়? ইন দ্য মেসোফিল সেল। সেখানে ম্যালিক অ্যাসিড তৈরি হবে, আর সেই ম্যালিক অ্যাসিড এরপরে পাস হবে কোথায়? বান্ডেল শিট সেল। এর জন্য কি আছে? এই মেসোফিল সেল আর বান্ডেল শিট সেলস এর মাঝে কি আছে? ইন্টারসেলুলার জাংশনস আছে কল দি প্লাজমোডেসমাটা, যাতে ম্যালিক অ্যাসিড, এই সেলগুলির মধ্যে যেটা ম্যালিক অ্যাসিড তৈরি হবে আফটার ফিক্সেশনস অফ দি কার্বন ডাইঅক্সাইড, সেটা যাতে পাস হতে পারে কোথায়? ইন দ্য বান্ডেল শিট সেল। ঠিক আছে, এই জন্য এই সেলসগুলি অ্যাকচুয়ালি ইন্টারকানেক্টেড বাই প্লাজমোডেসমাটা। এখন ব্যাপার হচ্ছে যে এই যে C4 পাথওয়ে, C3 প্লান্টস, এখানে ডাইরেক্ট কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হয় ইন দ্য ক্যালভিন রিয়াকশন, কিন্তু এখানে ম্যালিক অ্যাসিড তৈরি হচ্ছে, তারপরে গিয়ে সেটা পাস হচ্ছে বান্ডেল শিট সেলে, গিয়ে সেখানে গিয়ে ক্যালভিন রিয়াকশনটা হবে। কেন এটা এত এত কমপ্লেক্স একটা মেটাবলিক রিয়াকশনস কেন ইভলভড হলো? C4 পাথওয়ের অ্যাকচুয়াল ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্সটা কোথায়? অ্যাকচুয়ালি in hot and dry environments, the C4 pathway, that means this kind of carbon assimilations যেটা রিয়াকশন প্রসেস, যেখানে প্রথমে ম্যালিক অ্যাসিড তৈরি হবে, তারপরে ম্যালিক অ্যাসিডটা এজ এ সোর্স অফ কার্বন ডাইঅক্সাইড হিসাবে কাজ করবে, is more efficient than C3 pathway or C3 photosynthesis, and this is due to two reasons। এটা দুটা কারণ আছে। C3 প্ল্যান্টসের থেকে C4 প্ল্যান্টসে কিন্তু ফটোসিনথেসিস যেটা রিয়াকশন প্রসেস, সেটা কিন্তু মোর ইফিশিয়েন্ট হয়। তার দুটা কারণ, আমি কারণ দুটা বলে দিচ্ছি। তার প্রথম কারণটা হচ্ছে দ্য সিস্টেম ডাজ নট আন্ডারগো ফটোরেসপিরেশনস। ওকে, না ফটোরেসপিরেশন কাকে বলে সেটা কিন্তু আমি এখনো ক্লাস করিনি। ইন মাই নেক্সট ক্লাস আই উইল ডেফিনেটলি ডিসকাস অ্যাবাউট দ্য ফটোরেসপিরেশন। শুধু আমি বলে রাখছি, ফটোরেসপিরেশন একটা এমন একটা রিয়াকশন প্রসেস যেটা শুধুমাত্র C3 প্ল্যান্টসের মধ্যে হয়ে থাকে, অ্যান্ড ইন দিস রিয়াকশন অক্সিজেন ইজ ইউজড ইন দ্য অক্সিডেশনস অফ photosynthetic intermediates for excess evolutions of the carbon dioxides। ওকে, আর সেটাতে অ্যাকচুয়ালি কি হয়? সেখানে এনার্জির যথেষ্ট অপচয় হয়। কিছু ফটোসিনথেসিস রিয়াকশনে তৈরি হওয়া কিছু ইন্টারমিডিয়েট কিছু প্রোডাক্ট, সেগুলির কি হয়? অক্সিডেশন হয়ে যায়, সেটার জারণ হয়। এটা ফটোরেসপিরেশনটাকে বলা যেতে পারে এক ধরনের একটা অপচয়জনিত একটা বিপাক প্রক্রিয়া। অপচয় হয় এখানে, এনার্জির অপচয়, ইন্টারমিডিয়েট যেগুলি ফটোসিনথেটিক প্রোডাক্ট সেটার অপচয় হবে, সেগুলি সব অক্সিডাইজড হয়ে যায়। অবশ্য ফটোরেসপিরেশনের কিছু অ্যাডভান্টেজও আছে, কিছু টাইপস অফ ইম্পর্টেন্ট টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডসও তৈরি হচ্ছে, কিন্তু C4 প্ল্যান্টসের মধ্যে কিন্তু এই ফটোরেসপিরেশনটা হয় না। আর এখানে আমি একটা কথা আরেকটা বলে রাখতে চাচ্ছি, যে ফটোরেসপিরেশন হওয়ার কারণটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আনঅ্যাভেলেবিলিটি। যখন যখন পাতার ভিতরে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা কমে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যখন কমে যায়, তখনই কিন্তু ফটোরেসপিরেশন রিয়াকশন প্রসেসটা স্টার্ট হয়। কিন্তু এখানে কিন্তু C4 প্ল্যান্টসের ক্ষেত্রে এই কার্বন ডাইঅক্সাইডের অভাবটা যাতে না হয়, সেটাকে কিন্তু এখানে ম্যানেজ করে নিয়েছে। কি করে ম্যানেজ করেছে?
সেটা হচ্ছে যে এই সমস্ত লিভস কি করে, তারা আগের থেকেই কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ভ করে কার্বন ডাইঅক্সাইডটাকে তারা ফিক্সেশন করে ম্যালিক অ্যাসিড হিসাবে তারা এটাকে কোথায় তৈরি করে জমা করে রেখে দেয়, ইন দ্য মেসোফিল সেল। কাজেই বান্ডেল শিট সেলস যেখানে অ্যাকচুয়ালি ক্যালভিন রিয়াকশন হবে, সেখানে কার্বন ডাইঅক্সাইডের অভাবটা হতে দেয় না, কারণ বান্ডেল শিট সেলসগুলি কার্বন ডাইঅক্সাইডের সোর্স হিসাবে কিন্তু এরা ম্যালিক অ্যাসিডটাকেই ব্যবহার করে। কাজে এই সেলসগুলির মধ্যে অবিরত কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রসেস চলে, আর তারা ম্যালিক অ্যাসিডটাকে তৈরি করে রাখে। কাজে কোনো সময় অ্যাটমসফিয়ারে যদি কার্বন ডাইঅক্সাইডের যদি কিছু অভাবও আসে, তথাপি কিন্তু সহজে কিন্তু এই বান্ডেল শিট সেলসগুলির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের অভাবটা হয় না, কারণ এই সেলসগুলির মধ্যে ম্যালিক অ্যাসিড স্টোরড হয়ে থাকে, যার জন্য C4 প্ল্যান্টসের মধ্যে অ্যাকচুয়ালি এর মধ্যে ফটো রেসপিরেশন রিয়াকশনটা হওয়ার চান্স নেই। সেকেন্ড যেটা রিজন, সেটা হচ্ছে C4 যেগুলি প্লান্টস, দে ক্যান কিপ দেয়ার পোর্স শাট লঙ্গার পিরিয়ডস অফ টাইম, thus অ্যাভয়েডিং দ্য ওয়াটার লস। আজ এ সুগার ক্যান হোক, মেইজ হোক, এগুলি ডিউরিং দ্য ড্রাই সিজনস, ড্রাই যখন বৃষ্টি বৃষ্টি হয় না, খুব ড্রাই হট এরকম যখন পরিবেশ, এই পরিবেশে এদের মধ্যে কিন্তু কোনো অ্যাকচুয়ালি উইল্টিং হয় না, ঠিক আছে। যেমন যদি আমরা দেখি যে ক্রপ ফিল্ডস যখন মেইজের খেতি করা হয়, সেখানে কিন্তু অন্যান্য প্ল্যান্টস কি হয়, বিকালের দিকে কিন্তু তার পাতাগুলির মধ্যে উইল্টিং হয়, কিন্তু মেইজ লিভসের মধ্যে কিন্তু আমরা এইগুলি উইল্টিং ফেনোমেননস পাই না, হয় না, সিমটমসগুলি আসে না। কারণ কি হয়, এরা অ্যাকচুয়ালি তাদের স্টোমাটাগুলিকে লম্বা সময় ধরে বন্ধ করে রাখতে পারে টু অ্যাভয়েড দ্য ট্রান্সপিরেশনস। কাজে উইল্টিং হয় না, দে ক্যান কনজার্ভ দ্য ওয়াটার, এরা ওয়াটার লসটাকে অ্যাভয়েড করতে পারে, কারণ স্টোমাটাটাকে এই জন্যই ওরা লম্বা সময় বন্ধ করে রাখতে পারে, কারণ ইতিমধ্যে তাদের মেসোফিল সেলসের মধ্যে কি জমা হয়ে গেছে, ম্যালিক অ্যাসিড আছে, সেটাই তো সোর্স অফ কার্বন ডাইঅক্সাইড হিসাবে কাজ করছে ইন দ্য বান্ডেল শিট সেলস। যার জন্য এরা পারে যে এরা just to avoid the water loss by the transpirations, they can keep their stomata for longer periods। কিন্তু এই প্ল্যান্টসগুলি পাবে না, কারণ এদের মধ্যে এদের কার্বন ডাইঅক্সাইড সোর্স মানে অ্যাটমসফিয়ার সোর্স, অ্যাটমসফিয়ারিক সোর্স, অর্থাৎ এদের কার্বন ডাইঅক্সাইডটাকে নিতেই লাগবে হাওয়া বাতাস থেকে, তার জন্য এদেরকে স্টোমাটা খোলাই রাখতে লাগবে, কিন্তু এদের দরকার নেই। ওকে, সো এই ধরনের কোশ্চেন আসবে ক্রাঞ্চ অ্যানাটমি কি। এখন আমরা চলে আসতেছি অ্যাকচুয়াল রিয়াকশন প্রসেস। ইতিমধ্যে কিছুটা বোঝা গেছে যে এখানে দু ধরনের ক্লোরোপ্লাস্ট অ্যাকচুয়ালি ইনভলভড ইন দিস হোল রিয়াকশনস পাথওয়ে, C4 পাথওয়ে, দু ধরনের ক্লোরোপ্লাস্ট এখানে ইনভলভ হয়। এখানে ইনিশিয়াল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনটা হবে মেসোফিল সেলে, ম্যালিক অ্যাসিড তৈরি হবে, ম্যালিক অ্যাসিড পাস হবে কোথায়, বান্ডেল শিট সেলে, বান্ডেল শিট সেল ম্যালিক অ্যাসিডটাকে ইউজ করবে অ্যাজ দ্য সোর্স অফ কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে আমরা এখানে এবার অ্যাকচুয়াল যেটা রিয়াকশন সাইকেল প্রসেস সেটা নিয়ে আলোচনা করছি। সো দিস ইজ দ্য C4 লিভস, এইগুলি হচ্ছে তার মেসোফিল সেলস। তো এখানে মেসোফিল সেলসটাকে আমি ড্রয়িং করে দিয়েছি, দিস ইজ স্কিমাটিক ডায়াগ্রাম সাবজেক্টটাকে বুঝবার জন্য। এটা হচ্ছে মেসোফিল সেলসের ক্লোরোপ্লাস্ট, আর এটা হচ্ছে বান্ডেল শিট সেলস। এগুলো হচ্ছে বান্ডেল শিট সেলস, যেগুলি ভেইনের চারপাশে শিট ফরমেশন করে আছে। এই বান্ডেল শিট সেলসের ক্লোরোপ্লাস্টের ডায়াগ্রামটা আমি এখানে দিয়েছি। এবং আমি আগেও বলেছি যে এই সেল মেসোফিল সেল আর বান্ডেল শিট সেলসগুলি ইন্টারকানেক্টেড বাই প্লাজমোডেসমাটা, যাতে এদের মধ্যে দিয়ে বিভিন্ন কেমিক্যালস কি হতে পারে, এক্সচেঞ্জ হতে পারে। ওকে, তাহলে এবার রিয়াকশনটা কি করে শুরু হয়। ওকে, সেটা হচ্ছে হিয়ার দ্য C4 pathway or Hatch and Slack cycle start by the acceptance of carbon dioxides by phosphoenol pyruvic acids. This is the first carbon dioxide acceptor, keep remember. আগেও আমি বলেছিলাম এ ধরনের প্রশ্ন আসে যে C3 প্ল্যান্টস এখানে প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টরটার কি নাম, আর C4 প্ল্যান্টসের প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টরটার কি নাম। একদম মনে রাখতে হবে, C3 প্ল্যান্টস এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টরটার নাম হচ্ছে রাইবুলোস 1,5 বাইফসফেট, আর C4 প্ল্যান্টসে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টরের নাম হচ্ছে যেটা phosphoenol pyruvic acid, বা সিম্পলি ইউ ক্যান সে phosphoenol pyruvate। দিস আর দ্য প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর। এবং এই যে রিয়াকশনটা যে শুরু হলো, এই স্টার্টিং রিয়াকশনটা অ্যাকচুয়ালি কোথায় আরম্ভ হয়, এটা হয় ইন দ্য ক্লোরোপ্লাস্ট অফ দি মেসোফিল সেল। এই সেলগুলির মধ্যে রিয়াকশনটা শুরু হবে, এবং এই রিয়াকশনটাকে ক্যাটালাইজ করে একটা এনজাইম,
আর সেই এনজাইমটার নাম হচ্ছে পেপ পেপ কার্বক্সিলেস এনজাইম। তো এই এনজাইমটা অ্যাকচুয়ালি রিয়াকশনটাকে ক্যাটালাইসিস করে। এবং এই যে C4 প্ল্যান্টসের মধ্যে যে ফটোরেসপিরেশন যে হয় না, তার আরেকটা কারণ হচ্ছে দিস পার্টিকুলার এনজাইম ইজ নট সেন্সিটিভ টু অক্সিজেন। ওকে, বোঝা যাচ্ছে? তো এটা কিন্তু আরেকটা রিজনস, এটাও জানা থাকতে লাগবে যে এর উপর বেস করে কিন্তু এন্ট্রান্সে কোনো সময় কোশ্চেন্স হতে পারে যে পেপ কার্বক্সিলেস এটা কি করে ফটোরেসপিরেশনটাকে প্রিভেন্ট করে। তার সেটা হচ্ছে যে এটা এমন একটা এনজাইম হুইচ ইজ নট সেন্সিটিভ টু অক্সিজেন। যাই হোক, রিয়াকশনের প্রথম যেটা প্রোডাক্ট হিসাবে যেটা তৈরি হয় দ্যাট ইজ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডস। ইট ইজ আ 4 কার্বন কম্পাউন্ড, যার জন্য প্ল্যান্টসগুলিকে C4 প্ল্যান্টস বলা হয়। এরপর অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কি হয়, এটা রিডাকশন হয়। ইট গেট রিডিউসড বাই দ্য NADPH ইনটু ম্যালিক অ্যাসিডস। ওকে, এইভাবে ম্যালিক অ্যাসিডস ফর্মেশনস হয়। আমি আগেও বলেছিলাম এভাবে এই সেলসগুলির মধ্যে কি হয়, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হয় এবং তার থেকে কি হয়, ফাইনালি ম্যালিক অ্যাসিড তৈরি হয়। এরপরে ম্যালিক অ্যাসিড কোথায় পাস হবে, ইনটু দ্য বান্ডেল শিট সেলস থ্রো প্লাজমোডেসমাটা। এই যে এরপর যেটা ম্যালিক অ্যাসিড তৈরি হলো, এই ম্যালিক অ্যাসিড এবার কোথায় পাস হবে, ইনটু দ্য ক্লোরোপ্লাস্ট অফ দি বান্ডেল শিট সেলস, সেখানে যাবে। আচ্ছা, এবার যখন ম্যালিক অ্যাসিড বান্ডেল শিট সেলসের মধ্যে চলে আসবে, সেখানে কি হয়, বান্ডেল শিট সেলস এগুলি ম্যালিক অ্যাসিডটাকে অ্যাকচুয়ালি ইউজ করবে অ্যাজ দ্য সোর্স অফ কার্বন ডাইঅক্সাইডস। আগেও বলেছি আমি। তার জন্য এখানে একটা রিয়াকশন হবে, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশনস একটা রিয়াকশনস হবে অফ ম্যালিক অ্যাসিড। একটা এনজাইম আছে, এনজাইমটার নাম হচ্ছে ম্যালেট ডিকার্বক্সিলেস বা ম্যালেট ডিহাইড্রোজেনেস। এখানে ম্যালিক অ্যাসিডের কি হয়, ডিকার্বক্সিলেশন হয়, ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে, পাশাপাশি ম্যালিক অ্যাসিডের থেকে কি হয়, হাইড্রোজেনও মুক্ত হয়। অর্থাৎ এখানে NADP প্লাস সেটা কি হবে, গেট রিডিউসড ইনটু NADPH। কাজে ম্যালিক অ্যাসিড তার ডিকার্বক্সিলেশনস এবং ম্যালিক অ্যাসিডের ডিহাইড্রোজেনেশনস হয়, হওয়ার ফলে ম্যালিক অ্যাসিড ভেঙে গিয়ে কি হয়, একটা পার্ট হয় পাইরুভিক অ্যাসিডস, আর সাথে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হলো। এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে একটা সোর্স ফর দি ক্যালভিন সাইকেলস। রিলিজড কার্বন ডাইঅক্সাইড ইজ দেন ইউজড বাই দ্য ক্যালভিন সাইকেল অর দ্য C3 পাথওয়ে, যেটা কোথায় চলছে, ইন দ্য ক্লোরোপ্লাস্ট অফ দি বান্ডেল শিট সেলস। দিস ইজ দ্য অ্যাকচুয়াল বায়োসিনথেটিক পাথওয়ে, যেখানে কার্বন ডাইঅক্সাইড গেট রিডিউসড ইনটু দ্য গ্লুকোজ। আর এই রিয়াকশনটি স্টার্ট হয় বাই দ্য অ্যাকসেপ্টেন্স অফ কার্বন ডাইঅক্সাইড বাই রাইবোলোস 1,5 বাইফসফেটস। কাজে এবার দুবার এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি কি হয়, এখানে অ্যাবজর্বস হচ্ছে। প্রথমে একবার ইনিশিয়াল অ্যাকসেপ্টর এটা, আর সেকেন্ডারি অ্যাকসেপ্টর হচ্ছে এটা। ফাইনালি কি তৈরি হচ্ছে, গ্লুকোজ। এদিকে যেটা পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, পাইরুভেট, সেটা কি হয়, সেটা আবার রিটার্ন চলে আসে কোথায়, ইনটু দ্য মেসোফিল সেল। এগুলো বান্ডেল শিট সেলস, এই সেলগুলির থেকে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিডটা আবার ব্যাক করে কোথায়, ইনটু দ্য মেসোফিল সেল। আবার মেসোফিল সেলে চলে আসবে, এখানেও দেখাচ্ছি আমি। এইগুলিতে এবার কি তৈরি হলো, পাইরুভিক অ্যাসিড, সেটা ব্যাক করে চলে আসবে আবার এই সেলসগুলিতে। তাহলে এখন কি দাঁড়ালো, এখানে পাইরুভেট আবার ব্যাক করলো, অথবা ইন দ্য বান্ডেল শিট সেলস পাইরুভিক অ্যাসিডের কি হতে পারে, এনজাইমেটিক কনভার্সনস হতে পারে ইনটু অ্যালানাইন। কাজে পাইরুভিক অ্যাসিডটা পাইরুভিক অ্যাসিড হিসাবেও এটা রিটার্ন হতে পারে ইন দ্য মেসোফিল সেলস, অথবা সেটা অ্যালানিন নামে আরেকটা অ্যামাইনো অ্যাসিড হিসাবেও রিটার্ন হতে পারে। এরপর অ্যালানিন সেটা আবার এনজাইমেটিক্যালি কনভার্ট হয় কোথায়, ইনটু দ্য পাইরুভিক অ্যাসিড। এভাবে এই যেটা পাইরুভিক অ্যাসিড ব্যাক করলো, সেটার এবার রেগুলার ফসফোরিলেশনস হয়। দিস পাইরুভিক অ্যাসিড গেট ফসফোরিলেটেড বাই ATP H3PO4 রিয়াকশন স্টেপটা আমি দেখিয়ে দিয়েছি এখানে। এবং পাইরুভিক অ্যাসিডটা এরপরে কিসে কনভার্ট হয়, আবার এটা অ্যাকচুয়ালি ইউজড হয় ফর দ্য রিজেনারেশনস অফ দি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর এগেন। আবার ফসফোঅ্যানোল পাইরুভিক অ্যাসিড বা ফসফোঅ্যানেবল পাইরুভেট আবার রিজেনারেট করে যাচ্ছে টু কন্টিনিউ দ্য সাইকেল এগেইন। ওকে, তো এটাই ছিল অ্যাকচুয়ালি C4 পাথওয়ে, বা এটাকে আমরা কি বলছি, হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেল। তো এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনস অবশ্যই মনে রাখার কথা আছে। বিশেষ করে এই সাইকেলটার থেকে আমরা কি কি কথা মনে রাখবো,
ফর আওয়ার কামিং এন্ট্রান্স এক্সামিনেশনস। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি বিফোর এন্ডিং টুডেস ক্লাস। সেটা হচ্ছে এখানে ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টরটার নাম কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পিইপিএ অর পেপ। এখানে যেটা এনজাইম আছে সেই এনজাইমের নামটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে, পেপ কার্বক্সিলেস হুইচ ইজ নট সেন্সিটিভ টু অক্সিজেন। তার সাথে মনে রাখতে হবে এখানে ফার্স্ট ফর্ম প্রোডাক্টটা কি হয়, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। আর সেকেন্ডারি যেটা কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টরটার নাম মনে রাখতে লাগবে রাইবোলোস 1,5 বাইফসফেটস। আর এখানে ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের পর ফার্স্ট ফর্ম প্রোডাক্টটা কি তৈরি হচ্ছে সেটাও অবশ্যই মনে রাখার ব্যাপার, সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিডস। আর তার সাথে সাথে ফর ইয়োর বোর্ড এক্সামিনেশনস এর জন্য প্রিপারেশন নিতে লাগবে যে হোয়াট ইজ ক্রাঞ্চ অ্যানাটমি। ক্রাঞ্চ অ্যানাটমি কাকে বলে সেটা, ডিফারেন্স বিটুইন C3 লিপ অ্যান্ড C4 লিপস। এবং এই যেটা ক্রাঞ্চ অ্যানাটমি যেটা আমরা পাচ্ছি ইন দ্য স্ট্রাকচার অফ দ্য C4 লিপস, সেখানে দু ধরনের যে ক্লোরোপ্লাস্ট আছে এই ক্লোরোপ্লাস্টের মাঝে ডিফারেন্স কি, কোন ক্লোরোপ্লাস্টের মধ্যে অ্যাকচুয়ালি ক্যালভিন রিঅ্যাকশনটা সমাপ্ত হয়, সেটা হচ্ছে ইন দ্য ক্লোরোপ্লাস্ট অফ বান্ডেল শিট সেলস। আর এই জন্যই কিন্তু C4 প্ল্যান্টসকে বলা হয় দ্যাট দে কন্টেইন ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট, কারণ এদের পাতার ভিতরে আমরা দু ধরনের ক্লোরোপ্লাস্ট পাচ্ছি। বাট C3 প্ল্যান্টস দে হ্যাভ মনোমরফিক, অর্থাৎ একই ধরনের ক্লোরোপ্লাস্ট আছে। তো এনিওয়ে, তো এই সাইকেলটার প্রত্যেকটা স্টেপস মনে রাখতে হবে কি করে এটা কমপ্লিট হয়। And that was all in today's class regarding the C4 pathway or Hatch and Slack cycle. And keep your study continue. And thank you very much for learning with me. Thank you, my friends.